বলছে যে চুপ্পু যাওয়ার পর এখন ওয়াকারকে তারা বিদায় করে দিবে। আপনার কাছে কি কোনো খবর আছে এই ব্যাপারে, কোনো আভাস বা কিছু? আমি মনে করি এটা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, হবে কিনা জানি না, কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে। চুপ্পু যাওয়ার পরে তাকে সরাবে, তারপরে বলবে যে কি মানে ফ্যাসিস্টের দোষর সব বিদায় করে দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে হয়তো তখন ওই ওই খুনি ওয়াকার, এই মব ভায়োলেন্সের জনক ওয়াকার, জুলাই সন্ত্রাসের জনক ওয়াকার, তার পক্ষেও হয়তো আমাদের কিছু বন্ধু বান্ধব, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী মুক্তিযুদ্ধের পক্ষের লোক তার পক্ষে কোরাস গাওয়া শুরু করবে। এটাও ঘটতে পারে। সমস্যা এই জায়গায়, সমস্যা কিন্তু দুই জায়গায় দেখতে পারবেন। ওয়াকার নিজেই তো আত্মঘাতী জঙ্গি। ওয়াকার যদি সেনাবাহিনী প্রধান না হতো, আপনার আমরা একটা ওই যে মেজর জিয়া একজন আছে না খুব বিখ্যাত, আপনার ওয়াকার যদি ওই যে বঙ্গবন্ধুর যে ফ্যামিলি বলে ওইখানে বিয়ে না করতো এবং তার যদি এই ক্যারিয়ারের উপরে ওঠার সুযোগ না থাকতো, আমি এবং আর্মিতে না ঢুকলেও সে জঙ্গি হয়ে যেত, আর আর্মিতে ঢুকার পরেও সে জঙ্গি হতো। কিন্তু তার যেহেতু একটা ইয়ে ছিল যে আওয়ামী লীগের লোকজনের সাথে খাতির আছে, সুতরাং তার সেনা প্রধান হওয়ার সুযোগ আছে। কিন্তু শেষ বয়সে এসে দেখেন বেইমানিটা করলো কিন্তু শেখ হাসিনার সাথে, এবং শেখ হাসিনার সাথে বেইমানি করার পর থেকে কিন্তু ওয়াকারকে কেউ চাকরের বেশি একটুখানি ভালো চোখে কেউ দেখে নাই কিন্তু, এবং সে ট্রিটমেন্টও তাকে দেয় নাই। সবাই এই জঙ্গিগুলা থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সরকার, এখন কিন্তু সে একটা মোটামুটি আপনার চাকর হয়ে আছে। এই চাকর কখন যাবে না যাবে সেটা আপনি ঠিক বলেছেন যে আমরা হয়তো বুঝতে মানে এটা যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু ওয়াকারের বাকি জীবনটা কিন্তু অত্যন্ত লানতের মধ্যে কাটবে নিঃসন্দেহে। আপনি দেখেন ওই যে এর আগে যারা মইনুরা এখন কোথায়, কিন্তু মইনু তো ওয়াকারের মতো অপরাধ করে নাই ভাই। তারপরও মানুষ তাদের ভুলে গিয়েছে, তারপরও মানুষ তাদেরকে, তারা দেশে আসতে সাহস পায় না, প্রকাশে করতে। মইনু তারাই যদি না পারে, তাহলে এত আকাম কুকাম সন্ত্রাস মব ভায়োলেন্স এই দেশের মুক্তিযুদ্ধের স্মারক ভেঙেছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছে, এই দেশের ভাষা আপনার যত মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন সব ধ্বংস করেছে সে। বাংলাদেশের জনগণ তাকে সার্ভে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, হাজার হাজার লোক মেরে ফেলেছে। তো এক্ষেত্রে জনগণ সার্ভে, আপনি ঠিকই বলেছেন হবিগঞ্জে মার খাইতেছে, এটা ঠিক। ইত্তেফাকে একটা নিউজ এসেছে, সার্ভিস মলম বলতেছে আমার ভাইকে মারতেছে, বাঁচান বাঁচান, হবিগঞ্জে সে সার্জিজ মলমের আকুতি, ইত্তেফাকে এরকম একটা নিউজ এসেছে। এটা সত্য, দৌড়াদৌড়ি নাকি। এই জঙ্গিগুলা ফরিদ ভাই, এই যে ওরা যে গোপালগঞ্জে গেল গত বছর, এবং সেখানে আপনার ওয়াকার যে খুন করলো, এই খুনটা কিন্তু ওয়াকার আর জঙ্গিগুলা একসাথে করেছে, এইটাই কিন্তু আমরা দেখব ভবিষ্যতে। এই আপনার ওই যখন ওয়াকার এদেরকে বাঁচাচ্ছিল, নৌবাহিনীর কি কি মানে সামরিক জানে ওরা পালাচ্ছিল, তো এরা কত নিষ্ঠুর। এখন মার খেয়ে আবার রাস্তা ওরা ফেসবুকে পোস্ট দেয় যে আমাদেরকে মারছে। একটা জিনিস কি, এদের কিন্তু আপনার মানে ওরা আসলে এই ধরনের অপরাধ রাষ্ট্রের সাথে করে গেলে কিভাবে আপনার সময় মতো পালাতে হয় সেই সেন্সটাও কিন্তু ওদের নষ্ট হয়ে গেছে, আপনার সময় মতো টাকা পয়সা আপনার হাতে চলে আসাতে। একজন লিখছিলেন যে আমির খসরু মাহমুদ চৌধুরীর ডিগ্রি টিগ্রি কি আছে, আমরা তো জানতাম যে কিছু আছে, কিছুদিন আগে আবার পেপারে বের হয়েছে উনি নাকি শুধুই বিএ পাস। তবে উনি একজন বড় ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্যের ওইখানে ওনার অভিজ্ঞতা আছে, কিন্তু মন্ত্রী হিসাবে তো এখন পর্যন্ত উনি কোনো সাফল্য দেখিয়েছেন এটা আমার মনে হয় নাই। ফরিদ ভাই কি বলবেন? এখন ব্যবসায়ী হিসেবে ব্যক্তি জীবনে হয়তো সে সফল, কারণ সরকারি দলে ছিল, ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, বড় বড় দলের, সেই হিসেবে হয়তো সুবিধা। ব্যবসায়ী, বাংলাদেশের ব্যবসায়ীদের আমি গবেষণা করে দেখেছি, সবগুলোই রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া, এমনকি শিল্পপতিরাও হাতে গোনা 2-4 জন ছাড়া সবগুলোই রাষ্ট্রের এবং জনগণের টাকা লুটপাট করে আর বাইপাস অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়ে ধনী। সুতরাং তার সনদ কি আছে জানি না, কিন্তু যেহেতু আলোচনা একটা গুজব উঠেছে, গুজবের গজব, তো যা কিছু রটে তা কিছু না কিছু তো বটে। তো তিনি ব্যবসায়ী হিসেবে যেটুকু সফলতা পেয়েছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, রাষ্ট্রের ছত্রছায়া। এর শুধু উনি না, বললামই তো, হাতে গোনা কয়েকজন ছাড়া বাংলাদেশের সকল ব্যবসায়ী রাষ্ট্রের সম্পদ চুরি করেছে, মানুষকে ঠকিয়েছে, রাষ্ট্রকে ঠকিয়েছে, ব্যাংককে ঠকিয়েছে, শ্রমিককে ঠকিয়েছে, শোষণ করেছে, সেইভাবে ধনিয়েছে। সুতরাং ওই আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্রীয় জীবনে তিনি কি করেছেন সেটাও আমরা দেখেছি, কিন্তু ব্যবসায়িক জীবনে তিনি সফলতা যেটুকু পেয়েছেন তার ব্যক্তিগত যোগ্যতায় বলে আমি মনে করি না।
আমির খসরু মাহমুদকে আমি একটু হতভাগ্য মানুষ মনে করি। দেখেন, উনি প্রথমবার 2001-এ যখন ওনাকে মন্ত্রী বানানো হয়, বাণিজ্য মন্ত্রী, উনি কিন্তু বেশি দিন মন্ত্রিত্বটা করতে পারলেন না। কিন্তু বিএনপির কিছু কিছু মন্ত্রী তখনও আমি যাদেরকে সামনাসামনি দেখেছি, তার মধ্যে আমির খসরু একজন। আমার কাছে মনে হয়েছে যে উনি একেবারে মানে নিপাট ভদ্রলোক, আপনার অত্যন্ত সুব্যবহার করেন মানুষের সাথে। কিন্তু উনি ওই যে তাইওয়ানকে তাদের অফিস খুলতে দিয়ে, বাণিজ্য অফিস নামে, যেটা আসলে পৃথিবীর অনেক দেশে আছে, সেটা খুলতে দিয়ে উনি চাকরি হারালেন। আবার এখন আসলেন উনি এমন একটা অর্থনীতির জোড়া লাগাতে যেটার আসলে কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ বিএনপির যতগুলো মন্ত্রী আছে, 1 বছর পরে সবচেয়ে ব্যর্থ মন্ত্রী হিসাবে যে আমির খসরু মাহমুদ আপনার পিকচারে আসবেন, এতে মোটামুটি আমি নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে হচ্ছে লোকটা আসলে হতভাগ্য, মানে ব্যবসা বাণিজ্য হয়তো ভালো, কিন্তু আপনার অন্য দিক থেকে উনি একটা দুর্ভাগা মানুষ। আচ্ছা ফরিদ ভাই, আরেকটা জিনিস আপনার থেকে আমি জানতে চাই, যেটা হলো আপনি দেখেছেন যে ভারতে যে ককরোচ আন্দোলনটা হলো, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে, কিন্তু জিনিসটা আন্দোলনটা মনে হলো যে বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। যেইভাবে ওই যে আসিফ না কি যেন একটা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক, যে আপনার ওই যে শরীফার গল্প নিয়ে মানে কিয়ামত করে ফেলেছিল, সে লাইভ করছিল, অনেকে লাইভ করছিল। তো এরা অনেক মানে এদের কি ইয়ে হয়ে গেছে, অনেক সাহস, যে মানে বাংলাদেশের সাফল্য পাওয়ার পর থেকে এখন সারা বিশ্ব দখলের স্বপ্ন দেখছে নাকি, কি মনে হয় আপনার? আসলে ওই বেগানা সাদিমে আব্দুল্লাহ দিবানা, ভারতে কি হয়েছে তানে তারা লাভালাভি, কিন্তু পাকিস্তানের যে বেলুচিস্তান ভেঙে যাচ্ছে, কাশ্মীরে যে আজকে 20 জন মেরে ফেলেছে, এই ব্যাপারে কিন্তু তাদের টু শব্দটি করতে দেখবেন না। ভারতে কি হলে এটা না, তারা ভারতের ধ্বংস কামনা করে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সর্বদা ভারতের ধ্বংস কামনা করে। আর যারা বিএনপি করে, জামাত করে, বা এই ঘরনার পেয়ারা ফাঁকি, তারা তো 100% সারাদিন এরা স্বপ্ন দেখে কখন ভারত ধ্বংস হবে, কখন ইসরায়েল ধ্বংস হবে, এই স্বপ্নে তারা বিভোর। এটা এই দেশের মাদ্রাসাই পড়ুক আর ইউনিভার্সিটিতেই পড়ুক, তাদের সময় দেখবেন যে এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও সারাদিন স্বপ্ন দেখতেছে ভারত কখন ভাঙবে। কিন্তু এই ভারত ছাড়া যারা চলতে পারবে না, এইটা তাদের মাথায় নেই, এটা আপনি বুঝাইতেই পারবেন না, সম্ভবই না। কোথায় ভারত আর কোথায় বাংলাদেশ, তারা মনে করতে নিজেদের যে কি মনে করে, অথচ এদের কিন্তু ভারতে 5 পয়সা দাম দিবে না। ওই যে কলকাতার একজন সিদ্দিকুল্লাহ চৌধুরী নাকি কে জন্য দেখলাম, একজন এমএলএ বললো যে পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতন হয়, কয়টা আমরা বাংলাদেশ থেকে জানি, আমরা কলকাতা থেকে জানি না। বলছে আপনারা এগুলো বলবেন না, বললে আমরা আরো বিপদে পড়ি। এই ধরনের ভিডিও আমরা দেখেছি, এই তো কিছুদিন আগে, মাসখানিক আগে এরকম ভিডিও আমরা দেখেছি। তো আমাদের বাংলাদেশের মানুষ সারাদিন স্বপ্ন দেখে এইভাবে, কারণ এদের মনে যে বেদনা, 47-এর চেতনা, 71-এ পাকিস্তান ভাঙার বেদনা, এগুলো তারা বলতে পারে না। তাই ওই দুধের স্বাদ ঘোলে মিটাইতে চায়। ধরে নেন নরেন্দ্র মোদী সরকার পতন ঘটলো, আসবে কে? নিশ্চয়ই কংগ্রেস সরকার। তো কংগ্রেস সরকার আইলে যে শেখ হাসিনারই ভালো হবে, আওয়ামী লীগের ভালো হবে? বেটার হবে শেখ হাসিনার জন্য। হ্যাঁ, বেটার হবে কিনা যায় না, কিন্তু আমি মনে করি যে অনেকেই মনে করে বেটার হবে, অনেকেই মনে করে বেটার হবে। কিন্তু আপনার যেই ধরনের পারিবারিক হৃদ্যতা, ওটা তো একেবারে ব্যক্তিগত সম্পর্ক। নরেন্দ্র মোদী সাহেবের সাথে শেখ হাসিনার সম্পর্কটা হলো রাজনৈতিক। আর কংগ্রেসের যারা প্রধান, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আমরা তো দেখেছি ওনাদের হৃদ্যতাটা কতটা আন্তরিক। অবশ্যই। সুতরাং আর ভারত তো আপনার তাদের যে ফরেন পলিসি, সেটা তো আপনার কোন দল ক্ষমতা এটার উপর খুব একটা নির্ভর করে না। এরা যারা এটা মনে করতেছে, ওই যে মনে আছে তো বিজেপি যখন 14 সালে ক্ষমতায় আসলো, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির পল্টনে মিষ্টি বিতরণ করেছিল। আপনার তো মনে থাকার কথা যে তারা খুব খুশি হয়ে গেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে। তখন তারা কংগ্রেসকে ফেলে দেওয়ার জন্য দোয়া করেছিল, বিজেপি ক্ষমতায় এসেছে, মিষ্টি বিতরণ করেছে, তারপরে তারা বুঝেছে যে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। তেমনি যদি আবার এখানে কংগ্রেস সরকার আসে, এরা জানে না যে কি পরিণতি হবে, এরা জানে না তখন আরো আওয়ামী লীগের জন্য আরো ভালো হবে কিনা জানি না, তো খারাপ তো আর হবে না, এর চেয়ে তো আর খারাপ হবে না। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যখন জননেত্রী শেখ হাসিনাকে সেখানে অতিথি হিসেবে গ্রহণ করেন, সর্বদলীয় সম্মতি নিয়েছেন। এই বাংলাদেশের বাঙ্গু, এদের কি ধারণা আছে যে ভারতের পররাষ্ট্র নীতি কি? শেখ হাসিনাকে কি বাংলাদেশে ভারত পাঠিয়ে দিবে এত সস্তা? দাদা, বাংলাদেশে তো এখন আমেরিকার অনেক কূটনীতিক আছে, টার্কিশ কূটনীতিকে ভরা। আমাদের দেশে এখন কিলবিল করছে ককরোচের মতো।
আপনার কাছে কি মনে হয় যে আজকে আগামীকাল এই 2-3 দিনের মধ্যে কি কি পেতে পারি, বা কি কোনো খবর আছে কিনা? কারণ বাংলাদেশের সাংবাদিকরা বলে না, আপনারা যখন লিক করেন তখন যে বলে। না, সে তো বাংলাদেশের সাংবাদিকদের অনেক রকম নিয়ন্ত্রণ আছে, তাদের চাকরি রক্ষা করাটা বড় ব্যাপার, ফলে অনেক কিছু জানলেও তাদের পক্ষে বলা সম্ভব হয় না। সার্জেই গৌড় তিনি ভারতের রাষ্ট্রদূত, তিনি দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, এবং এমন একটা সময়ে যাচ্ছেন যখন বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন ও নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হবেন। একই সঙ্গে সেখানে মানে আপনি হয়তো, তোমরা তো জানোই হয়তো যে সার্জেই গৌড় মানে প্রথম সাক্ষাৎ করেন দিল্লিতে ভারতে নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে, এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার দীর্ঘ কথা হয়। আমি জানি না ঢাকাতে তার সঙ্গে দেখা হবে কিনা, এটা আমি এখনো জানি না। কিন্তু আজকেই দেখলাম যে দীনেশ ত্রিবেদী আজকে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি নিযুক্ত হওয়ার পর এটা প্রথম বৈঠক, এবং সেই বৈঠকে তিনি বলেছেন যে ভারত আশা করছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন, এবং তাই অপেক্ষায় আছেন, এবং তখন দীর্ঘ আলোচনার মাধ্যমে বাকি যতগুলি সমস্যা আছে সেটা সমাধান হবে। এবং সার্জেই গৌড় এই সময় গিয়ে তিনি কি ধরনের আলাপ আলোচনা করবেন, দুটি বিষয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সহমত আছে। সেই সহমত হলো বাংলাদেশে একটা মানে ইনক্লুসিভ অন্তর্মুখী রাজনীতি হওয়া উচিত। এটা মানে যখন আমেরিকার ডেমোক্রেটরা ক্ষমতায় ছিল তারা তখন বলতো না, কিন্তু রিপাবলিকানরা চায় কারণ আগামী দিনে সেনেটের ভোট আছে, সেই ভোটের আগে তারা একটা মেসেজ দিতে চায় তাদের ভোটারদের যে তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, এবং ভারতও চায় একই জিনিস। দুইজনের সঙ্গে আরো এক সহমত আছে যে চীনের প্রভাব যাতে না বাড়ে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন প্রকাশ্যেই বলেছিলেন প্রথমে তিনি দায়িত্ব নেওয়ার পর যে বাংলাদেশকে চীনের অক্ষর থেকে বেরিয়ে আসতে হবে। তারপরেও তারেক রহমান চীনে সফর করেছেন, এবং ফলে এই বিষয়টাকে গোটাটা সার্জেই গৌড়, যার সঙ্গে ট্রাম্পের সরাসরি যোগাযোগ, ফলে তিনি গোটা বিষয়টা তিনি বুঝতে চাইছেন, এবং শুনেছি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন, আরো অনেকের সঙ্গেই বৈঠক করবেন রাজনৈতিক। এখন এই বৈঠকের নির্যাস নিয়ে আগাম অ্যাডভান্স কোন অগ্রিম খবর এরকম কিছু নেই যে এইটা ঘটতে চলেছে সেটা বলতে পারবো, কারণ এই ধরনের বৈঠকগুলো থেকে যেটা হয় সেটা হচ্ছে কূটনৈতিক ভাষায় অনেক কথা হয়ে থাকে, তো সুনির্দিষ্ট কিছু হ্যাঁ বা এরকম কিছু ব্যাপার নয়। কিন্তু সেই কথাগুলো থেকে তারা তো নিশ্চয়ই সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন, প্রকাশ্যে বলবেন, আমেরিকান দূতাবাস থেকে জানানো হবে। আমি শুনেছি ওখানে আরো সুশীল সমাজ আরো অনেকের সঙ্গে মিলিত হবেন, ফলে সেইটা দেখার অপেক্ষায় আছি। মানে এই ব্যাপারে আগাম আমি কোনো ভবিষ্যৎবাণী করতে পারছি না যে কি হতে পারে। যেটা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশে আমেরিকার স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, এটা তো প্রধান দিক, এবং সেই স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা চীন। তবে দাদা, আমার যেটা মানে এটা আমার সন্দেহ, আমি জানি না আপনার মত মিলবে কিনা। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, সেটা হচ্ছে পাকিস্তানের যে সেনা প্রধান আছে এখন আসিফ মনির, সে সেনা প্রধান হওয়ার আগে ওখানে যে লিস্ট গিয়েছিল তাতে 9 জনের নাম ছিল, প্রথম যার লিস্টে 1 নম্বর ছিল ওনাকে করেনি, আসিফ মনির 7 নম্বরে ছিল ওনাকে করেছে। পরে ওই মেজর বা ওই সামরিক কর্মকর্তা বলেছিলেন যে আমেরিকার অর্ডার ছাড়া আমার দেশের সামরিক কর্মকর্তারা একটা পাতাও নড়ে না। নাকি আমাদের সেনাবাহিনীর প্রধানেরও চাকরি যাচ্ছে, যে এর পরবর্তীতে কে আসবে সেটার ডিকটেশন দিতে আসছেন এই সার্জিও গৌড় এবং সিআইএ এর সাবেক প্রধান। না, এটা তো ঘটনা যে শেখ হাসিনা যেহেতু ঘোষণা করেছেন ডিসেম্বরে তিনি ফিরছেন বাংলাদেশে, এবং সর্বশেষ গতকাল তিনি এএপিতে একটা ইন্টারভিউ দিয়েছেন, যেটা ফ্রান্স থেকে প্রচারিত হয়েছে। ইন্টারভিউটা দেখলাম, সেই ইন্টারভিউতে তিনি কিন্তু একই কথাই বলেছেন যে তিনি ডিসেম্বরে যাচ্ছেন, কোনো অবস্থাতেই মানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করছেন না। দ্বিতীয়ত তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ তারা তো আপনার প্রত্যর্পণ চাইছে,
তো উনি তার জবাবে বলেছেন প্রত্যাপনটা একটা দীর্ঘস্থায়ী ব্যাপার, দীর্ঘমেয়াদী ব্যাপার, কিন্তু তা তো দরকার হচ্ছে না, কারণ আমি তো নিজেই যাচ্ছি। তবে তখন তার বর্তমান বাংলাদেশ সরকার তারা সিদ্ধান্ত নিন তারা কি করবেন আমাকে নিয়ে, যাই ঘটুক আমি যাচ্ছি। আমাকে যদি গ্রেপ্তার করে তাহলেও যাচ্ছি, যদি হত্যা করে তাহলেও যাচ্ছি। ফলে তিনি তো নিজেই বলেছেন এপি কে দেওয়া ইন্টারভিউতে। এবং দাদা এই যে, জি বলেন দাদা। তো ফলে তার ঘনিষ্ঠ বলে যেটা, তার একটা মানে ঝাড়াই বাছাই শুরু করেছেন তারেক রহমান সরকার। তার প্রথম, আমি যেটা আগেও বলেছিলাম, আগেও ঘোষণা করেছিলাম যে খুব শিগগিরই রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হবে, এবং তিনি পদত্যাগ করেছেন। সেটা বাংলাদেশের সাংবাদিকদের জানার আগেই আমি বলেছিলাম। দ্বিতীয়ত, আমি এও বলেছিলাম যে সেনা প্রধানেরও পরিবর্তন ঘটতে পারে, যেটা এখনো ঘটেনি কিন্তু হয়তো ঘটতে পারে। তৃতীয়ত বলেছিলাম যে মোদী সরকার তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানাচ্ছেন ব্রিক্স সম্মেলন সব উপলক্ষে, যেটা আজকে প্রশ্ন হয়েছে, তার উত্তরও তিনি দিয়েছেন যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার নিজের ধারণা তিনি যাবেন, তিনি আসবেন। সেই সময় অনেক কিছু ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়, কিন্তু কোনো আলোচনা তো আওয়ামী লীগ ছাড়া হতে পারে না। আওয়ামী লীগের প্রসঙ্গ নিশ্চয়ই আলোচিত হবে। ফলে একটা রোড ম্যাপ তৈরি হতে পারে, সেটা সফল হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু একটা আলাপ আলোচনা তো নিশ্চিত হবে। আর তো দাদা আমরা এখন যতটুকু শুনতে পাচ্ছি যে শেখ হাসিনার বিষয়ে বা আওয়ামী লীগ বিষয়ে ভারত এবং আমেরিকা এক জায়গায় বা এক নীতিতে আছে, এই কথাটা কি সত্য কিনা? না, আমি তো শুরুতে গোড়াতেই বলেছি যে ইনক্লুসিভ পলিটিক্স এ বিশ্বাস করেন বর্তমানের আমেরিকার প্রশাসকরা এবং ভারতও। ফলে এই বিষয়ে তো দুজনে একমত আছে যে ইনক্লুসিভ বলতে কি বোঝায়, যে কোনো রাজনৈতিক দলকে যেন নিষিদ্ধ করা না হয়। তো সেইটাই আর কি। সে ব্যাপারে তো সেটা এখন নির্ভর করছে সার্জেই গোড সেটা বললে, তারপরে বিএনপি সরকার তার প্রতিক্রিয়া কি জানে। এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্ত যে বিএনপি এবং জামায়াতের যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না, এটা কতটা গণতান্ত্রিক সিদ্ধান্ত সেটা বিশ্বের একটি বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধি তিনি কিভাবে বলেন বা দেখেন, সেটা দেখার অপেক্ষায় আমরাও আছি। তারেক রহমানকে তো ব্রিক্সে দাওয়াত দেওয়া হয়েছে, ওনাকে আসবে, হ্যাঁ। কিন্তু উনি এখন পর্যন্ত দেন না। এটা কি কোনো টাইম লিমিট আছে যে এতদিনের ভিতরে বলতে হবে বা অ্যাকসেপ্ট করতে হবে, নাকি না, শেষ মুহূর্তে যাইতে চাইলেও হবে? আমার মনে হয় তিনি আসবেন, তিনি আসবেন। এবং তিনি আসার কোনো সিদ্ধান্ত নেননি বলে যেসব খবর বেরোচ্ছে সেগুলো কাউকে কাউকে সন্তুষ্ট করার জন্য বেরোচ্ছে, কিন্তু তিনি আসবেন। এবং ঘটনাটা হচ্ছে যে ব্রিক্সে আসবেন এই কারণে যে তিনি বিমস্টেকের সভাপতি হিসেবে আসবেন। বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সেই আমন্ত্রণে বলাও হয়েছে নরেন্দ্র মোদী তার সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এবং এটা একটা সময়সীমা তো অবশ্যই থাকে শেষ, কিন্তু রাষ্ট্রপ্রধান তারা যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারেন। কারণ তার আগে দেখতে হয় যে তিনি যদি ভারতে আসেন তাহলে ভারতে তারা একটা প্রস্তুতি থাকা দরকার, কি কি বিষয়ে আলাপ আলোচনা করবেন। এই প্রসঙ্গে বলে রাখি, ব্রিক্স এর কিন্তু মিডিয়ার জন্য অ্যাক্রিডিটেশন শুরু হয়ে গেছে, এবং 31শে আগস্ট হচ্ছে শেষ তারিখ। যারা মিডিয়ার থেকে আসতে চান বা কভার করতে চান তাদের বলা হয়েছে আগামী 31শে আগস্টের মধ্যে তারা তাদের আবেদন পত্র পাঠাতে হবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে। আর এটা তো জানেন যে সম্মেলনটা 11-12 সেপ্টেম্বর, দুদিনের। জি। আচ্ছা দাদা, এই সম্মেলনে উনি যদি যান, সাইড লাইনে যখন বা সরাসরি যখন নরেন্দ্র মোদীজির সাথে কথা হবেন, আপনার কি মনে হয় না তখন আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিষয়ে কথা হবে, নাকি এগুলোকে বাদ দিয়ে কথা আমি হবে? তো বলছি এগুলো বাদ দিয়ে তো কথা হওয়ার কিছু নেই, সেই কথাগুলো প্রকাশ্যে বলা হবে না, কিন্তু কথা তো হতেই হবে। কারণ যেহেতু শেখ হাসিনা বলেছেন ফিরবেন, এবং সেখানে যাতে তিনি নিরাপদে ফিরতে পারেন সে বিষয়ে তো ভারত চাইবে সেটা তারেক রহমান সরকারকে বলার। তারপরে সেটা তারেক রহমান সরকারের সিদ্ধান্ত, তারা কিভাবে সিদ্ধান্ত নেবেন, কিন্তু আলোচনা হবে। আজকের আলোচনা শুধু পত্রিকাটা, এদের নয়, ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর যখন শি জিনপিং ভ্লাদিমির পুটিনেরও সাক্ষাৎ হবে, এই দুটি রাষ্ট্রেরও বাংলাদেশে তাদের স্বার্থ জড়িত। ফলে ভারত চাইবে যে এদের মাধ্যমেও একটা মত প্রকাশ করানো,
যে তারা কি বলেন এই বিষয়টা, এটা দেখার বিষয় আছে। দাদা আজকে বাংলাদেশের পত্রিকাতে একটা নিউজ আছে, সেটা হচ্ছে যে আপনার এই রাশিয়া বাংলাদেশের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্যের পেমেন্ট চাচ্ছে ইন্ডিয়ান রুপিতে। এটার কারণটা কি হঠাৎ করে? এটার কারণ হচ্ছে বাংলাদেশের যেহেতু মানে মুদ্রা মানে স্থিতিশীল নয়, ভারতে যাই হোক মোটামুটি একটা স্থিতিশীল আছে, সেই কারণেই সেটাতে হলে ভারতীয়, আর তাছাড়া ভারতের সঙ্গে রাশিয়ারও যে বিনিময় হয়ে থাকে বাণিজ্যিক, সেক্ষেত্রে রুপি রুবলে হয়ে থাকে, তাতে অনেক কিছু হিসাব নিকাশ করতে সুবিধা আর কি। আমার মনে হয় বাণিজ্যিক সুবিধার স্বার্থে সেটা বলা হয়েছে। এখন বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেবেন সেটা ঠিক না, এমনকি এখনো পর্যন্ত ভারত সরকারও কিন্তু কিন্তু মতামত জানায়নি প্রকাশ্যে। এটা আমরা পরে জানতে চেষ্টা করব এবং তখন জানবো যে এটা ভারত এই ব্যাপারে বাংলাদেশের সঙ্গে যে বাণিজ্য সেটা তারা ভারতীয় রুপিতে নেবেন কিনা, নিয়ে তাদের আবার পাঠাতে হবে রাশিয়াকে। সুতরাং এই মানে আর্থিক বিষয়ের লেনদেনটা সম্পর্কে স্পষ্টত এখনো কোনো ঘোষণা নেই, কিন্তু রাশিয়া চেয়েছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সম্পর্কে অবহিত আছেন। তারা জানতে পেরেছেন যে এরকম একটা রাশিয়া দাবি করেছে, কিন্তু সেটা কি হবে সেটা এখনো ঠিক হয়নি। দাদা সার্জিও ঘোষ আসছেন বাংলাদেশে, উনি আসবেন বা আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশ আছে, এটার সাথে আপনার সিআইএ এর সাবেক প্রধান সহ আরো এত ডিপ্লোমেটের কারণটা কি? সাবেক প্রধান তো আর কোনো ডিপ্লোমেট না বা কিছু না। না, বাংলাদেশে তো এরকম অনেক সময়তেই এরা ঘোরাফেরা করেন এবং আসেন, খুব রহস্যজনক ভাবে কার্যকরী আবার মৃত্যুও হয়ে যায় হোটেলে। জি এটা জানি না কি ব্যাপার, আশা করি ইনি সুস্থ সবল থাকবেন এবং তিনি নিশ্চয়ই এ সময় এসছেন কোনো একটা কার্যকারণ থাকতে পারে, যোগাযোগ সূত্র, যে কারণ সিআইএ এর তরফ থেকে তো অনেক বেশি তারা গোপন সংবাদ দিতে পারে। একটা জিনিস তো ঘটনা না যে বাংলাদেশের মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে পশ্চিমা গণমাধ্যম মানে সাক্ষাৎকার নিতে উদ্গ্রীব, ফলে তারা তাদের আগে তো তারা নিতেন না, এখন নিচ্ছেন, মানে তাদের আগ্রহ বেড়েছে অনেক বেশি। মানে সমস্ত বিষয়টা পর্যালোচনার জন্য হয়তো গোয়েন্দা সূত্র তাদেরকে সাহায্য করতে পারেন আলাপ আলোচনা, এটাই বলতে পারি, এর বেশি তো জানি না কিছু। না দাদা, ওই বাংলাদেশে যারা বিদেশিরা মারা যায় এটা আসলে আপনি যদিও না বুঝেন, আমি বুঝি কি জানেন, ওই যে আমরা যেমন 2-4-5 বছর পর দেশে যাই না, তখন ওখানকার পানি ওখানকার খাবার খেলে আমাদেরই ডায়রিয়া হয়ে যায়, হসপিটালাইজড হইতে হয়। হয়তো ওনারা বেশি খেয়ে ফেলেন যার কারণে হয়তো মারাও যেতে পারেন। এটা আমরা পরিবার নিয়ে গেলে আমরা বুঝি যে আমি জানি না পাঁচ তারা হোটেলের খাবার এত খারাপ বাংলাদেশে, এটা তো জানা ছিল না। দাদা আমার এখনকার যে প্রশ্নটা একটু লম্বা হবে, তবে আপনি যদি একটু ধৈর্য ধরে শুনেন তাহলে হয়তো জবাবটা দিতে পারবেন। আজকে এক সপ্তাহ ধরে জামাতের এমপি নেতাদের বিভিন্ন নারী ঘটিত কেলেঙ্কারি সয়লাভ ফেসবুক এবং বাংলাদেশে। এর ভিতরে ন্যাশনাল কমেডি পার্টি যেটা আছে এনসিপি, তারা গতকালকে সিলেটে পাবলিক মাইট দিয়েছে, আজকে চট্টগ্রামে মাইট দিয়েছে, আজকে আবার তারা মিছিল করতে গিয়ে সিলেটে পুলিশের ব্যাপক বাধার সম্মুখীন হয়েছে। এর ভিতরে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে কোনো মামলা না থাকার পরও গ্রেফতার করা হয়েছে। সব বিষয়টা নিয়ে আপনি কি বুঝছেন, যেটা কি কোনো আবার কোনো ককরোচ পার্টির মতো কোনো আন্দোলনের কোনো ইয়ে কি না? দাদা শোনা যাচ্ছে না, দাদা শোনা যাচ্ছে না। না, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে তো আমার বাইরে থেকে মন্তব্য করাটা অনুচিত, আমরা তো ব্যাপারটা দূর থেকে দেখি, সুতরাং ওখানে এক্স্যাক্টলি কি ঘটছে সেটা তো সবটা জানি না। কিন্তু এটা দেখে বুঝতে পারি যে বর্তমান যে সরকার, তাদের সঙ্গে জামায়াতে ইসলামী যে সম্পর্ক, এই সম্পর্কটা আপাতভাবে মনে হয় তাদের নানা কারণে, নানা স্বার্থজনিত কারণে একটা সংঘাত আছে, সংঘাত হচ্ছে না যে তা না। সে কারণেই বলছিলাম যে যদি আওয়ামী লীগকে ওখানে স্থান দেওয়া যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু বিএনপি সরকারের পক্ষে সুবিধা হতো, জামায়াতে বাড়বাড়ন্ত রোখা যেত। কিন্তু এই দুটি দল আবার একটা বিষয়ে একমত যে আওয়ামী লীগকে প্রবেশ করতে দেওয়া হবে না, এটা একটা বিচিত্র পরিস্থিতি হয়। তবে যে পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি যেটা গ্রাউন্ড রিয়েলিটি, তাতে বাংলাদেশ আবার একটা বিস্ফোরক আন্দোলনের মুখে যেতে পারে, এটা
তো অবশ্যই বলা যেতে পারে। দাদা, এই যে আপনি বললেন যে গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এপিতে একটা ইন্টারভিউ দিয়েছেন, এটা কিন্তু আপনার এর আগেও বলেছিলেন, আমার লাইভে বলেছিলেন যে আরো অনেকগুলো তো আসছে। সর্বশেষ যখন ইয়েতে রয়টার্স এর পরে আপনার হচ্ছে অনেকগুলো আসছে আস্তে আস্তে। তো উনি তো বারবার বলছেন যে উনি জীবনের মায়া করেন না, উনি আসবেন, দেশে যা হবে হবে, এটা দেখা যাবে, এবং আপনিও শিওর করছেন যে উনি আসবেন। আপনার কি মনে হয় যে উনি আসলে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থান বা পরিস্থিতি, সক্ষমতা আছে 20-25-30 লাখ লোক নিজের কর্মী নিয়ে যাওয়ার এই নেতাদের? আমি জেনারেল পাবলিকের কথা বলছিলাম। 2024 সালের পরিস্থিতি এখন আর নেই। এখন মানুষ চাইছেন, তারা মনে করছেন, অনেকেই বলছেন, আমাদের কাছে নিয়মিত টেলিফোন আসছে যে আগেই তো ভালো ছিলাম, আগে যে ভালো হওয়ার জন্য যেটা অপেক্ষা করছিলাম সেটা কোথায় হলো, হলো তো না কিছু। ফলে আমার মনে হয় এখন কিন্তু আমি নিজে যা প্রতিদিন ফোন পাই এবং তাতে আমি বুঝতে পারি যে প্রত্যেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং তারাও জীবনের মায়া তুচ্ছ করে ওখানে হাজির হবেন। এবং সেখানে আশা করা যায় যে 4 আগস্ট 2024 সালে সেনাপ্রধান ঘোষণা করেছিলেন যে প্রচুর মানুষ জমায়েত হলে তারা গুলি করবেন না। তো সেই দিন হলে, যেদিন শেখ হাসিনা যাবেন ডিসেম্বরে, 6 বা 7 ডিসেম্বর বলে আমি শুনছি, তো 6 বা 7 ডিসেম্বরে সেদিনও লাখো লাখো লোক হাজির হয়, তখন কি সেনাবাহিনী যেন সিদ্ধান্ত নেবেন যে আমরা গুলি চালাবো না? এবং সেটা তো তারেক বর্তমান সেনাপ্রধান হয়তো করলেও করতে পারেন, সে কারণেই তার পরিবর্তনের কথা হচ্ছে। কিন্তু যদি সেই সিদ্ধান্ত তারা না নেন, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে গোটা দুনিয়ার কাছে, আন্তর্জাতিক দুনিয়ার কাছে, যে সেনাবাহিনী একটু মানে নিরপেক্ষ ভূমিকা পালন করেননি 2024 সালে। সুতরাং তারা নিরীহ মানুষের প্রাণ যাবে না বলে গুলি চালাননি, কিন্তু প্রকারান্তরে সরকার পরিবর্তনে পরোক্ষে সাহায্য করেছেন। তাহলে এখন কি করবেন, এখন কি করবেন না? ফলে এটা তারা একটা কঠিন পরীক্ষার মুখে পড়বেন। কিন্তু আমার মনে হয় পারবেন না, আমার মনে হয় পারবেন না, মানুষকে আটকাতে পারবেন না এবারে। তো শেখ হাসিনার ফেরার, এই যে ফিরতে চাচ্ছেন, আপনার কি মনে হয় যে বিদেশি প্রেসার আছে সরকারের উপরে যে ওনাকে ফিরতে দিতে হবে বা তেমন কিছু? না, এটা ভারতের এখন বাইরে? মানে মানে ভারতের থেকে আছেই, এখন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা তো আগামীকাল নিশ্চয়ই মধ্যে পরিষ্কার হবে। আর বাকি অনেকে ইউরোপিয়ান পার্লামেন্টে অনেকেই তো বলছেন, তারাও বলছেন যে এটা ইনক্লুসিভ পলিটিক্স এর কথা। এবং তার যে বিচার হয়েছিল, বিচারটা সম্পর্কে প্রশ্ন উঠে গেছে অনেক বেশি। আপনি হয়তো দেখেছেন যে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা সংস্থা ইতিমধ্যে একটি রিপোর্ট পাবলিশ করেছে, যে ওই আইসিটির রিপোর্টের অনেক সমালোচনা করে। এবং আইসিটির ওই রিপোর্টটার আমি যেন প্রত্যেককে বলছি, সব প্রোগ্রামে বলছি, এখানেও বলছি, যে আপনারা 115 পাতার যে ভলকার টুর্কের রিপোর্ট, তার 80 নম্বর পাতাটা পড়বেন, 70 থেকে 80। সেখানে পরিষ্কার লেখা আছে, যদি এই তদন্তের কারণে যদি কারোর ফাঁসি হয়, তাহলে জাতিসংঘ তার পক্ষে থাকবে না। তাহলে তারা তো ওইটার ভিত্তিতেই শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছেন এবং আরো কয়েকজনকে। তো সেটা তো জাতিসংঘ থাকবে না, এটা জাতিসংঘ তো লিখে রেখেছে, ভলকার টুর্কের রিপোর্টেই লেখা আছে। ফলে এই কথাটা তো বাংলাদেশে কখনো প্রচারিত হয় না, বলা হয় না। আমি এই সেই যে জন্য এটা আপনি প্রত্যেককে বললেন, আমিও অনুরোধ জানি করি। না কাহিনীটা। আর এটাই তো হচ্ছে কথা না, আমরা বিদেশি হয়ে, ভারতীয় হয়ে সমস্ত রিপোর্ট পুঙ্খানুপুঙ্খরি প্রথম থেকে শেষ পড়ি। পড়ার রিপোর্টটা তো অ্যাভেলেবেল, আপনি গুগলে সার্চ করলেই রিপোর্টটা পাবেন, কোনো মানে গোপন রিপোর্ট তো নয়। আর এই রিপোর্টটা ব্যবহার করা হয়েছে বিচারের জন্য, তাই না? অথচ সেই বিচারের রায়টা আজ পর্যন্ত প্রকাশিত করা হয়। কেউ জানে না বাংলাদেশে যে রায়টা কিরকম। জাজমেন্ট তো সাধারণত ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়, তাই না? এই জাজমেন্টটা কি কেউ দেখেছে? সংক্ষিপ্ত 3-4 লাইন ছাড়া কোনো ডিটেল জাজমেন্ট তো নেই, কেউ দেখেনি এখন। এটাও তো অবিশ্বাস্য। আর আরো অবিশ্বাস্য যে সেই সময় যত পুলিশ কর্মী মারা গেলেন, তাদের ব্যাপারে তারা কে হত্যা করলো সেটা 19 সরকার ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে তদন্ত বন্ধ করে দিলেন। যারা মারা গেল পুলিশের গুলিতে, কোন ধরনের গুলিতে মারা গেল সেটাও তারা বন্ধ হয়ে গেল, ফরেন্সিক তদন্ত করা যাবে না। অনেকে তো বলে যে স্নাইপার রাইফেলে গুলিতে মারা গেছে। স্নাইপার রাইফেল বাংলাদেশের সাধারণ পুলিশ ব্যবহার করে না, আনসার বাহিনীও ব্যবহার করে না। ব্যবহার করে কারা? সেনাবাহিনী। সেনাবাহিনী বলতে কারা? যারা সাবেক সেনা,
এবং অবসরপ্রাপ্ত সেনা। সেই সংগঠনটা বেশ শক্তিশালী। ফলে এই বিষয়টা তো তদন্ত সাপেক্ষ না, বা তদন্ত করতে গেলে পুরোটাই তদন্ত করতে হয়, সেটা তো কেউ করতে চাইছেন না। যার ফলেই তো এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে এখন। কিন্তু এই সত্যকে চাপা দিয়ে রাখা যায় না বেশি দিন, সত্য প্রকাশিত হবেই। তাই এটা বাংলাদেশের মানুষ ভালো করে বুঝছে না, মানুষ তো অল্পের মধ্যেই বুঝে গেছেন। না দাদা, আপনি বললেন যে ধরেন আমরা রিপোর্ট গুলো দেখি না, বা আমরা তো খবর পাই না, বা আমরা ইয়ে করি না। আসলে ব্যাপার হচ্ছে কি দাদা, যে আমাদের তো প্রচুর পাকিস্তান প্রীতি আছে, আর আপনারা তো আমাদের জন্য শত্রু রাষ্ট্র, তাই আপনারা তো সব খোঁজ করেন। আমরা এইসব ছোটখাটো বিষয় নিয়ে আসলে চিন্তাই করি না আর কি। আমরা যে জাতি, আপনার দেশের সরকার পতনের জন্য আমরা আমার দেশে মিছিল করি, কিন্তু আমার দেশে কি হয় সেটা আমরা খবর রাখি না, এটা নর্মাল। সেটা তো এখন ভারতের গণতন্ত্র সম্পর্কে কোনো ধারণা নেই বলে তাই আর কি বলবো। ভারতে এখন দাদা, সবসময় পার্লামেন্টের মধ্যে সরকার পতন হয় আর ভোটের মাধ্যমে পরিবর্তন হয়, কোনো অভ্যুত্থানে হয় না। না আমার দেশেই তো মিছিল হয়েছে, দেখছিলেন যে 70-80 জন না না, সে তো মেয়েরা, হতেই পারে, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। যে লাঠিগুলো তারা অনেক হলো, মোদি এবার গদি ছাড়ো, মনে জানে ওখানে হ্যাঁ মিছিল হ্যাঁ করার সাথে মোদি শেষ। হ্যাঁ, না মোদিজি সে শেষ। তো, না সেটা তো অন্য প্রসঙ্গ সম্পূর্ণ, সেটা কারা করতেই পারে, সেটা কোনো কথা নয়। যেমন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ব্যাপারে ভারতেও আন্দোলন হয়েছে, হয়নি তা নয়, হয়েছে। সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য কিছু নেই, তাদের স্বাধীনতা আছে, তারা করতেই পারে। কিন্তু তারা সেখানকার মানুষের যে সমস্যা সেটা নিয়ে আন্দোলন করার স্বাধীনতা নেই। না এই যে এখন আপনার গ্যাসের কারণে এই 4 থেকে 5 ঘন্টা গাড়ি লাইন ধরছে বাংলাদেশে, হম। বাসা বাড়িতে গ্যাস নেই, মহিলারা রাতের 2টা থেকে 4টা গ্যাস থাকে, ওই সময় উঠে গ্যাস পাচ্ছে। এলএনজির অবস্থা খুবই খারাপ, কিন্তু এইটা নিয়ে কোনো কথা কেউ বলছে না। ওই শুধু অমুকের নারী ঘটিত ব্যাপার, ওই ন্যাশনাল কমেডি পার্টি ওরা যেতে পারছে না, এগুলো নিয়ে আছে, অন্য কোনো আওয়াজ নেই, চুপ। আচ্ছা দাদা, যদি তারেক জিয়া ভারতে না যায় তাহলে কি হইতে পারে বলে মনে না করেন? আমি, না আমি এরকম কোনো আমি অনুমান করবো না। আমি জানি তিনি আসছেন, কি মুশকিল। আমি তো জানি তিনি আসছেন, আপনি আসবেন না ধরা যাক, ধরবো কেন? না যাক, আপনি যখন কারণ বলছেন আজকে যে- খলিলুর রহমান বলেছেন কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেবো আপনাদের। আচ্ছা, না কারণ হচ্ছে দীনেশ ত্রিবেদী আমাদের বাংলাদেশে আছে প্রায় দীর্ঘ 1 মাস, এর হুম। ভিতরে কোনো হাই প্রোফাইল কারোর সাথে দেখা হয়নি। আজকে খলিলুর রহমানের সাথে দেখা কারণ গেছে, খলিলুর কালকে। তো বিদেশে ছিলেন, উনি এলেন, মানে পররাষ্ট্রমন্ত্রী দিয়ে শুরু করলেন সাক্ষাৎ, এবার বাকি মন্ত্রীদের সঙ্গে হবে একে একে। আচ্ছা আচ্ছা দাদা, আমার সর্বশেষ যেই প্রশ্নটা সেটা হচ্ছে যে একদম লাস্ট কোশ্চেন, আপনাকে এরপরে ছেড়ে হ্যাঁ। দিব। সেটা যে চায়না করিডোর চাইলেন, চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে করিডোরের কাজ চলমান, ডোনাল্ড আসছেন, গোর আসছেন বাংলাদেশে। যদি চায়নার এই করিডোর বাংলাদেশ না দেয় বা আমেরিকার সাথে যদি সমঝোতা না হয়, তাহলে আমাদের তিস্তা চুক্তি, আপনার তারপরে আরো যে যে চুক্তিগুলো আছে যেখানে পয়সা দিবে বলেছে, কি হবে ওগুলো? চায়না কি দেবে? ওগুলো তো পরের কথা। আমেরিকার সঙ্গে চুক্তি না হলে, সমঝোতা না হলে সরকার টেকাই দিবি কার? না এই যে পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, এগুলো কি করে দিবে কিনা চায়না? না সেটা তো ওরকম করে দেবে কি দেবে না এরকম বলতে, কিন্তু সেটা তো কতটা আমেরিকা চাইবে তার উপর নির্ভর করছে না, সেইগুলোই তো আমেরিকা তো সেগুলো আটকাতে যাচ্ছে যদি না হয়। তাহলে আমরা এই কাল পরশুর ভিতরে কিছু জানতে পারবো তাহলে? বেশ কিছু। অবশ্যই জানা উচিত। আমিও খবর রাখবো, রাখলে জানাবো। আমরা গত 2-3 দিন পর্যন্ত, বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই একটা অন্য ধরনের গুঞ্জন, আলোচনা কিংবা নানান ধরনের কৌতূহল, জল্পনা কল্পনা বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেটি হচ্ছে সেনাপ্রধানের কি হবে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি তল্পিতল্পা ঘটাচ্ছেন, এবং সেটা তিনি কত সময় আর ক্ষমতায় আছেন, চেয়ারে আছেন, অনেক কিছু ডালপালা ছড়াচ্ছে। এমনকি সেনাবাহিনীর যে তথ্য উইংটি আছে, আইএসপিআর এর থেকেও আবার সতর্ক বার্তাও দেওয়া হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে, যাতে কোনো রকম গুজব গুঞ্জন ছড়ানো না হয়। কিন্তু তাতে কোনো কিছুই থেমে নেই, বরং এই আলোচনাটি খুব জোরালো হচ্ছে।
যে সেনাপ্রধানও তল্পিতল্পা গোটাচ্ছেন। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা বা কথা বিশ্লেষণ শোনার চেষ্টা করব, যিনি সেনাবাহিনীর ভেতরেও নানান বিষয়ে বিভিন্ন সময় খোঁজ খবর রাখেন এবং কথা বলেন। এটি নিয়ে এর আগেও তিনি বলেছেন। কানাডা প্রবাসী অধ্যাপক, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওমর সেলিম শের। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তৌফিক আমাকে যোগ করার জন্য এই প্রোগ্রামে, এবং ধন্যবাদ দর্শক বৃন্দদেরকে। আপনার যে যারা দর্শক এখন দেখছেন বা পরে দেখবেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করি আজকে। সুন্দর টপিক। আমি আপনার কাছ থেকে একটু, হ্যাঁ, আপনি যেহেতু খোঁজ খবর রাখেন এবং দেশের বাইরে থাকলেও কানাডা থেকেও আপনি প্রতিদিন প্রতিক্ষণ খোঁজ খবর রাখেন, স্পেশালি সেনাবাহিনীর ভিতরে, সশস্ত্র বাহিনীর ভিতরে অনেক কিছু আপনার নখদর্পণে থাকে। আবার অনেকটা যে বাতাসে ঘুরছে সেটা নিয়েও আপনার বিশ্লেষণ কি, যে কেন বাতাসে এই খবরটা এখন খুব জোরালো হচ্ছে যে যখন তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানেরও শাহাবুদ্দিনের মতো দশা হয়ে যেতে পারে? আমার প্রথমে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়ে কথা বলি। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তো মে মাসেই তার অবসরে যাওয়ার কথা বা তার চাকরি চলে যাওয়ার কথা তাকে বলা হয়েছিল তখন, কিন্তু পরবর্তীতে সে সময় নিয়েছিল। এবং এই এখন যে সে রিটায়ার মানে এখন যে তাকে স্টেপ ডাউন করানো হলো বা তাকে নামানো হলো, এখনো তাকে বলা যখন হয়েছিল তখন সে নাকি টাইম চেয়েছিল 1 মাসের মতন বা 1.5 মাসের মতন সময়, কিন্তু তাকে দেওয়া হয়নি। তাকে বলা হয়েছে মানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে যে আপনাকে শনিবারের মধ্যেই রিজাইন করতে হবে। এবং রেজিগনেশন লেটারটা পড়লেও বোঝা যায় যে কত উইক ভাবে চিঠিটা লেখা হয়েছে এবং তার মধ্যে কতগুলো ভুল, বানান ভুল সহ, গ্রামাটিক ভুল সহ আছে। একই সময় যে গুঞ্জনটা শোনা যাচ্ছে বা যে গুঞ্জনটা ওই সময় শোনা গেছে এখনো শোনা যাচ্ছে, চুপ্পু সাহেবকে, প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে সহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও স্টেপ ডাউন করতে বলা হয়েছিল। কিন্তু ওয়াকারুজ্জামানেরটা একটু ব্যাক ফুটে গেছে এখন বর্তমানে, যেটা আমি খবর পেলাম। এর মধ্যে খালি ওয়াকারুজ্জামান না, ওয়াকারুজ্জামান সহ আরো বিশিষ্ট বেশ, আমি নামগুলা বলতে পারবো না, কিন্তু বিশিষ্ট উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদেরকে স্টেপ ডাউন করানো হচ্ছে বা তাদেরকে ফোর্সিবলি রিটায়ার করানো হচ্ছে। এছাড়াও আর্মির মধ্যে আরো কিছু পার্জিং চলছে, যেটা তারেক জিয়া কনসলিডেট করতে চাচ্ছে তার পাওয়ারটা। এবং শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপার অ্যানাউন্সমেন্টের পরে তারা একটু আরো বেশি ভাবে এটা চেষ্টা করতেছে তাদের কন্ট্রোলটা তাদের মধ্যে নিতে। যার জন্য এখন একটা দেখার বিষয় যে ওয়াকারুজ্জামান কি সত্যি সত্যি তাকে স্টেপ ডাউন করাবে এবং তাদের পছন্দময় একজনকে তারা নিয়োগ দিবে। যাকে নিয়োগ দিবে এটা এখন বিএনপি এবং অপোজিশন পার্টি জামাত দুজনের কাছেই গ্রহণযোগ্যতা হতে হবে। যদিও আমরা বলছি এই সরকারটা ইউনিসের এক্সটেনশন সরকার, কিন্তু এক্সটেনশন সরকার হওয়ার পরবর্তীতে যে যে ঘটনাগুলো হচ্ছে তাতে এখন মনে হচ্ছে না একটা এক্সটেনশন। বিএনপি আস্তে আস্তে তার গ্রিপটা নিতে চেষ্টা করছে এবং তারেক সেটা আস্তে আস্তে পাওয়ারটাকে কনসলিডেট করতে চেষ্টা করতেছে। একমাত্র করতে পারে যদি তার মনোনীত আর্মি চিফ থাকে, কারণ নেভাল চিফকে অলরেডি সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরই পরিচিত জনকে নেওয়া হয়েছে। এখন এই যে জামাত যে ফ্যাক্টরটা, কারণ আর্মির মধ্যে জামাতি ফ্যাক্টর একটা ভেরি স্ট্রং গ্রুপ আছে যারা চায় তাদের নিজস্ব একজন সেনাপ্রধানকে করতে। এখন সেটা বুমেরাং হচ্ছে মাঝে মাঝেই, আবার অনেক সময় এখন পর্যন্ত রিভোল্ট হয়নি, কিন্তু আমি এটা রুল আউট করতে পারবো না 7ই নভেম্বর আবার পুনরাবৃত্তি হতে পারে কিনা। এটা একটা সম্ভাবনা আছে, সিপাহী বিপ্লবের মতন যেটা করেছে। কিন্তু তখন তো জাসদ ছিল আজ এ পলিটিক্যাল পার্টি আউটসাইডে, কিন্তু এখন কারা এটা করবে বা কিভাবে করবে, যে জামাতরাই করাবে কিনা, এটা একটা ব্যাপার আছে। আর তারেক জিয়ার মানে বিএনপি সরকারের উদ্দেশ্য একটাই, তাদের নিজস্ব যাদের ক্ষমতাটাকে 5 বছর ধরে রাখতে চায়, 5 বছরের আগে যাতে তারা না চলে যায়,
ক্ষমতাটাকে ধরে রাখতে চায়, সেজন্যই তারা আর্মিটাকে কনসলিডেট করতেছে। এই যে আর্মিটা যদি কনসলিডেট করে, এয়ারফোর্স এবং নেভি অটোমেটিক্যালি চলে আসবে তাদের মধ্যে। এবং পুলিশ তো পুলিশকে তো তারা গণ্যই করতেছে না, কারণ পুলিশ তাদের নিজস্ব লোক আছে। কিন্তু এইখানে একটা জিনিস বুঝতে হবে দর্শকবৃন্দদেরকে এবং যারা শুনছেন তাদেরকে বুঝতে হবে যে সেনাবাহিনী এখন পাকিস্তানি স্টাইলে যদি দেশ চালাতে চায়, যে সেনাবাহিনী বিহাইন্ড দ্য সিন থাকবে এবং একটা রাজনৈতিক দল সামনে থাকবে, ওই মডেলে যদি তারা চায়, তাহলে এই মডেলটাই যদি তারা ইমপ্লিমেন্ট করতে চায়, বা জাকার্তা মডেল যারা তারা বোধ ইমপ্লিমেন্ট করতে চায়, সেখানে তো আর্মির সাপোর্টটা লাগবেই তাদের। এবং আর্মির সাপোর্টটা এখন পর্যন্ত ওয়াকারুজ্জামান দিয়েছে, কিন্তু ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করতে পারতেছে না। কারণ আপনার যদি মনে থাকে, তফিক মনে করেন, ওয়াকারুজ্জামান কাকে প্রথমে নিয়ে এসেছিল টিভিতে? মামুনুল হক সহ জামাতের লোকজনকে। পরবর্তীতে বিএনপির লোককে দেখা গেছে। কারণ ইমিডিয়েটলি যেটা দেখা গেছে পাবলিকের পারসেপশন থেকে যদি আমি বলি, যেটা টিভিতে দেখা গেছে, প্রথমেই দেখা গেল জামাত এবং মামুনুল হককে। তার মানে কি? সে ইসলামিক পন্থী এতে। তো এইখানে আমি আমার এতদিনের যে রাজনৈতিক বিশ্লেষণের যে আমার একই মনটা আমি প্রজ্ঞটা যেটা আমি ধারণ করেছি, তা থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াকুরুজ্জামানকে দেখা হচ্ছে 1 নম্বর হাসিনার আত্মীয় হিসেবে এবং তাদের কথায় ফ্যাসিস্টের দোসর হিসাবে। 2 নম্বর সে জামাতি হিসেবে তাকে বিএনপিরা চিহ্নিত করতেছে। কারণ জামাতের এবং এনসিপির যে সেকেন্ড পার্টি যেটা, তারা তো ছাত্র দল এবং যুব দলের দ্বারা নির্গৃহীত হচ্ছে। তাদেরকে রীতিমতো দৌড়ানি দেওয়া হচ্ছে, যেখানে যাচ্ছে সেখানেই তারা দৌড়ানি খাচ্ছে। ছাত্রলীগের কিছু করতে হচ্ছে না, যুবলীগেও কিছু করতে হচ্ছে না, আওয়ামী লীগের তো কথা বাদই দিল, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে রেখেছে, তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, যুবলীগ তো নিষিদ্ধ হয়নি। তো এখন এরা কিছুই করতেছে না, কিন্তু যারা করতেছে